দুই ভাইয়ের আলোচনার মাঝে কামরান, অর্ক, হাসান এসে উপস্থিত হয়ে ধপ করে বসে পড়ল। কামরান ফসফস করে জানালো, অর্ক থাকলে সে আর থাকবে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ ভ্রু কুচকে পকেট হাতড়ে 100 টাকার নোট বের করে দিয়ে বলল, ধর। কামরান টাকা ধরে হতবাক হয়ে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ বলল, বসে আছিস কেন, যা। কামরান বলল, আমি রাগ করে বলতেই পারি, তাই বলে সত্যি সত্যি চলে যেতে বলবি? এই তোর বন্ধুত্ব? শুদ্ধ বলল, বন্ধু শখ করে একটা ইচ্ছে প্রকাশ করলো, আমিও তার ইচ্ছেকে সম্মান দেখালাম, এখানে ইমোশনাল হওয়ার কি আছে? কামরান বলল, তাই তো তোর বন্ধু আমাকে কুত্তার দৌড়ানি খাওয়ালো, আর আমি একটু হলে পটল তুলতাম, সেসব কিছুই না। সাধারণ একটা কথা বললাম, তাতেই? যা শালা, তোদের কারোর সাথেই কথা বলবো না। শুদ্ধ এবার অর্কের দিকে তাকালো। কে বলবে এই ছেলেটা সবাইকে খোঁচা মেরে বেড়ায়? এই যে কামরানকে কুত্তার দৌড়ানি খাইয়ে কি সুন্দর গোবেচারা মুখ করে তাকিয়ে আছে। চেহারাখানা দেখে যে কেউ বলবে ভাজা মাছটি উল্টে খাওয়া জানে না। তাকে তাকাতে দেখে অর্ক দাঁত কপাটি বের করে বলল, আমি কিছু করিনি ভাই, পুরো ঘটনাটা শুন। রাস্তার ধারে একটা লাল কুকুর শুয়েছিল, আমি শুধু পেছন থেকে তার ইয়েতে সুরসুরি দিয়েছিলাম, কিন্তু কুকুরটা আমাকে দৌড়ানি না দিয়ে কামরানের পেছনে ছুটতে শুরু করলো। এখানে আমার কি দোষ? আমি কি কুকুরকে বলেছি ওর পেছনে যা? হাসান বলল, আর একটু হলে কামরানের বিয়ের স্বাদ মিটে যেত। ছোটবেলায় তুই মানুষকে কামড়ে বেড়াতি, কুকুরটা বোধহয় তারই শোধ নিল। একথা বলতে না বলতেই কামরান এক ঘুষি বসিয়ে দিল হাসানের বাহু বরাবর। নামের জন্য সবাই তাকে পচায়, সবাই। বন্ধুরা তো কথায় কথায় খোঁচায়। এখনও অর্ক, হাসান ও কামরানের তর্ক বিতর্ক চলছে। আর শুদ্ধ বিরক্ত মুখে তাকিয়ে রইল। তিনজনের সাধারণ মেয়ে মানুষের মতো সামান্য ব্যাপারেও ঝগড়া করে। ঝগড়া থামাতে গেলে তার সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে যাবে। পরে নিজেরা সরি বলে দাঁত বের করে হাসে। লজ্জাও বলে কিছু নেই এদের। এরা শুধু কাজের সময়টুকু সিরিয়াস থাকে, সেই সময় তারা সায়েন্টিস্ট রূপে ফিরে আসে। দূরদর্শিতা, গম্ভীরতা, বুদ্ধিমত্তা তাদের চেহারায় স্পষ্টভাবে ফুটে ওঠে। দুই বিদেশি স্যান্ডি ও জুলিথো এদের সঙ্গে মিশে বাঁদর তৈরি হয়েছে। সায়ন চুপ করে এতক্ষণ ওদের কথা শুনছিল। শুদ্ধ এর আগে কখনো বাসায় বন্ধুদের আনেনি, এবারই প্রথম। আনার যথাযথ কারণও রয়েছে বটে। প্রতিটা পেশায় একজন শিক্ষাগুরু থাকে, ওনার থেকে হাতে খড়ি সব হয় কাজের। এরপর শিষ্যরা যখন শিখে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় নিজেরা কিছু করে দেখানোর আশায়। বিগত 5 বছরে তারা শিখেছে অনেক কিছু, এবার তাদেরও কিছু করে দেখানোর পালা। নিজেদের আবিষ্কার দিয়ে নিজেরা নাম তৈরি করার পালা। হঠাৎ সায়নের ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল আহনাফের গলা। আহনাফ দু একটা কথা বলে তার বাবার হাতে ফোনটা ধরিয়ে দিল কথা বলার জন্য। সায়ন ওনাকে বিনয়ের সুরে সালাম দিয়ে কুশল বিনিময় করল। ভদ্রলোক অহেতুক কথা না বাড়িয়ে সরাসরি আসল প্রসঙ্গে এলো। আহনাফের বাবা বললেন, সায়ন বাবা, বলেছিলাম যে বোনের বিয়ে দেবে না? সায়ন বলল, আমার তো 3টে বোন, কার কথা বলছেন আঙ্কেল? আহনাফের বাবা বললেন, শখ মায়ের কথা বলছি। সায়ন বলল, বোন বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, কিন্তু হঠাৎ কথা? আহনাফের বাবা বললেন, আহনাফকে তো তুমি ছোট থেকেই চেনো, পাত্র হিসেবে কেমন এটাও জানো, ওর জন্যই শখের হাতটা চাইছি বাবা। সায়ন বলল, আমার বোনের ইচ্ছে ডাক্তারি পড়ার, আমরাও চাই সে ডাক্তার হোক, তাই ওর বিয়ের কথা ভাবছি না আপাতত। আহনাফের বাবা বললেন, ও পড়া নিয়ে আমাদের বাড়ি থেকে কোনো সমস্যা হবে না, এইটুকুন গ্যারেন্টি দিতে পারি। সায়ন বলল, ঠিক আছে, আমি বাসায় সবাইকে জানিয়ে আপনাকে জানাবো। আহনাফের বাবা বললেন, ঠিক আছে, অপেক্ষায় রইলাম। সায়ন বলল, সায়ন কলটা কেটে শুদ্ধর দিকে তাকালো। শখের বিয়ের প্রস্তাব এসেছে বুঝতে বাকি নেই কারো। এরপরও সায়ন শুদ্ধকে আহনাফের ব্যাপারে যতটুকু বলা যায় বলল। শুদ্ধ আহনাফকে ভালো করে চেনে, ভদ্র ছেলে, দেখা হলেই কথা হয়। অবিবাহিত বোনটা বাসায় থাকলে প্রস্তাব আসবে স্বাভাবিক, তবে ছেলে যতই ভালো হোক বোনের অমতের বিরুদ্ধে যাবে না তারা। কারণ বোনেরা পানিতে পড়ে নেই যে প্রস্তাব এলেই বিয়ে বিয়ে করে লাফাতে হবে। তাছাড়া তাদের 3 বোন 3 ধরনের। খুব ছোট থেকে শখ খুব নরম মনের, কারো কান্না দেখতে পারে না, সে কাউকে কাঁদতে দেখলে নিজেও কেঁদে। আর স্বর্ণ খুব চাপা স্বভাবের, মনের কথা কাউকে বুঝতে দেয় না, হোক সেটা কারোর প্রতি রাগ কিংবা অভিমান। বাকি রইল শীতলের কথা। সে যেন খোলা আকাশের মুক্তমনা পাখি, মুক্ত মনে উড়তে পছন্দ করে সে। যেই তাকে উড়তে নিষেধ করে সেই তার জাতশত্রু, চোখে বিষ।
আর তার জলজান্ত উদাহরণ হলো শুদ্ধ। বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল। সায়নও কাজের কথা বলে গাড়ি নিয়ে বের হলো। শীতলের বাবা শাহাদাত চৌধুরী ছুটি শেষ। দুপুরের পরপর উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। 3 মাস পর হয়তো আবার আসবে। বাসার ছেলেরা কেউ নেই, তাই শীতল শখ আর স্বর্ণকে বাগানে এলো। ঘাসের ওপর খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানে পানি দিয়ে দোতলায় বসতেই সাম্য কোথা থেকে যেন লাফাতে লাফাতে এসে 3টে গোলাপ ছিঁড়ে 3 বোনের কানে গুঁজে দিয়ে খপ করে বসলো শখের কোলের উপর। তারপর আহ্লাদি স্বরে বলল, আপু চলো বউচুরি খেলি। শখ বলল, ভাইয়ারা বাইরে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে, অন্যদিন খেলবো ভাই। শীতল বলল, প্লিজ। শখ বলল, বউচুরি না অন্য কিছুর নাম বলো। শীতল বলল, তাহলে চলো কানামাছি খেলি। হঠাৎ শীতলের মনে পড়ল দুপুরে পেয়ারা পেরেছিল, সেগুলো রান্নাঘরে পড়ে আছে। শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল। পেয়ারা খেতে খেতে খেলার প্রস্তুতি নিল। শখের 2 চোখ বেঁধে দেওয়া হলো। সাম্য, সৃজন, শখ, স্বর্ণ, শীতল খেলায় ব্যস্ত। তারা শখকে কাতুকুতু দিয়ে পালিয়ে যাচ্ছে। শখ চোখ বন্ধ করে তাদের খুঁজছে। খেলতে খেলতে খিলখিল করে হাসছেও। সীতারা, সিমিত, সিরাতও এসে দাঁড়িয়েছে বাগানে। 3 যা মিলে সবজি বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছে। টাটকা সবজিগুলো রান্না করবে আজকে রাতে। তখন চৌধুরী নিবাসের গেট পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামলো। ধপধপ করে কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে ধরে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী। স্বর্ণ। হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকের পুলিশের গাড়ি দেখে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন দাঁড়িয়ে গেছে। তাদের চোখে মুখে বিস্ময়। শুধু শখের চোখ বাঁধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্টু ভাই বোনদের। পুলিশ দেখা মাত্র শীতল চটজলদি শখের চোখের বাঁধন খুলে বিস্ময় ঝরা কণ্ঠে বলল, এই আপু, ওই দেখ পুলিশ। শীতলের কথা শুনে শখ ভ্রু কুঁচকে তাকিয়ে দেখে সত্যি সত্যি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি থেমেছে। কয়েকজন পুলিশ ধপাধপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাদের পরখ করে নেম প্লেটে লেখা ইনসান নামের পুলিশটি অত্যন্ত রূঢ় কণ্ঠে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী। স্বর্ণ। ওনার কথা শুনে ভাই বোনের বিস্ময়ের মাত্রা চূড়ান্ত লেভেলে পার করলো। তারা একে অপরে মুখ চাওয়াচাই করছে। কি বলবে খই হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সায়ন রাজনীতি করলেও পুলিশ কখনো চৌধুরী নিবাসে প্রবেশ করেনি। আর না পুলিশের জেরায় পড়তে হয়েছে তাদের। অথচ স্বর্ণ কি এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে? পুলিশের কথা শুনেও স্বর্ণের মধ্যে কোনো হেলদোল দেখা দিল না। সে আপন মনে পেয়ারা চিবাতে ব্যস্ত। ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে। তাকে ভাবলিসিন দেখে ইনসান নামের পুলিশটি তেচরা হেসে বলল, চলুন তাহলে যাওয়া যাক। স্বর্ণ বলল, কোথায় যাব? ইনসাল বলল, আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে আমরা আসবো না নিশ্চয়ই? স্বর্ণ বলল, আশাও করি না। ইনসান বলল, কথা বাড়াবেন না, চলুন। স্বর্ণ বলল, আগে প্রমাণ করুন আমি অপরাধী, তারপর যাব। একথা বলে স্বর্ণ ঘাসের ওপর বসলো। হাতের আধঘা পেয়ারার দিকে তাকিয়ে বিরক্ত মুখে শীতলকে বলল, কি পেরেছিস, এত কষা কেন? শীতল জবাব দিল না। হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে, একবার তাকাচ্ছে স্বর্ণের দিকে। পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলেছে, অথচ এই মেয়ে পুলিশকে দাঁড় করিয়ে রেখে পেয়ারার ভালো মন্দ বিচার করছে। স্বর্ণের মতিগতি দেখে ইনসানের বিরক্তর মাত্রা বাড়ল। একে তো সারাদিন বিশ্রামের সুযোগ পায়নি, মেজাজও চটে আছে, এখন আবার এই মেয়ে নখরা শুরু করেছে। মন তো চাচ্ছে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে, কিন্তু আদেশ আছে এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে, তাকে যেন বিন্দুমাত্র অসম্মান করা না হয়। তার উপরে সে নাকি মেজরের মেয়ে। ইনসান বিরক্তির মাত্রা চেপে পুনরায় বলল, দেখুন। স্বর্ণ বলল, ইচ্ছে করছে না। ইনসান বলল, কি ইচ্ছে করছে না? স্বর্ণ বলল, যা দেখাতে চাচ্ছেন সেটা দেখতে ইচ্ছে করছে না। স্বর্ণের কথা আর পুলিশের মুখের কথা শুনে শখ মুখ টেপে হাসলো। এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এদিকে বাড়ির পেছনে দিয়ে পুঁইশাকের লতা বেয়ে ওঠা তিনজা মাচা করে পুনরায় বাগানের দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলেন। 3 জনই দ্রুত পায়ে এগিয়েও এলেন। স্বর্ণের মুখের সামনে হ্যান্ডকাপ ঝুলিয়ে তাকে অ্যারেস্ট করার কথা বলায় সীতারা চৌধুরী বললেন, ওর অপরাধ? হঠাৎ মহিলা কণ্ঠ শুনে তারা পেছনে তাকিয়ে 3 জন মহিলাকে দেখে বুঝলো ওনারা চৌধুরীদের সহধর্মিণী। পরনে পোশাকেও আভিজাত্যের ছাপ। ইনসান ওনাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়ে জবাব দিল, উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। সেই ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে। সীতারা বললেন, কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ? কে সেই লোক, কেনই বা মেরেছে? সীতারা এইসব জিজ্ঞাসা করার আগেই ফোনের রিংটোন বেজে উঠল। শুদ্ধ নাম্বার দেখে উনি কল রিসিভ করতেই শুদ্ধ বলল,
পুলিশকে দাও ফোনটা, কথা বলি। সীতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিলে ইনসান ফোনটা নিয়ে কানে ঠেকালো। শুদ্ধ বলা কোনো কথা শোনা না গেলেও পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে শুদ্ধ কথা শুনে গেল। তারপর ফোন ফিরিয়ে দিয়ে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। না বাড়তি কথা বলল আর না কাউকে কোনো কিছু বলার সুযোগ দিল। পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরল ঠিকই, কিন্তু কিছু বলার আগেই দ্রুত গতিতে সায়নের গাড়ি ঢুকলো। সায়ন গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ালো। ভাই বোন এবং মা চাচিদের দেখে গম্ভীরতার ছাপ মুছে ফেলে ভ্রুকুচকে বলল, এই তোরা পেয়ারা কোথায় পেলি? আমাকেও দে, দেখি একটা চিবাই। শীতল সায়নের কাছ থেকে আগেই সরে বসলো। তারপর তার আধ খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে বলল, শীতল বলল, আমার পেয়ারাটা খুব টক, তুমি সগাপুর থেকে পেয়ারাটা নাও। অতঃপর পেয়ারা কাড়াকাড়ি করতে লেগে গেল সায়ন। সীতারা চৌধুরী বারবার মূল ঘটনা জানতে চাইল, কথা বলে এড়িয়ে গেল। ছেলের এমন গা ছাড়া ভাব দেখে ওনারা ধরে নিলেন গুরুতর কিছু নয়। গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসত না। স্বর্ণ সায়নের চালাকি বুঝেও কিছু বলল না। ভাই বোনেদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেইন টপিকটা আপাতত চাপা পড়ে গেল। রাত তখন কয়টা হবে? এই একটার কাছাকাছি বোধ হয়। নির্জন রাস্তায় এক টকবকে যুবককে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে। শোয়ানো ছেলেটার হাত পা দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়, গো গো শব্দে বাঁচার আকুতি ছেলেটার চোখে মুখে। কিছুক্ষণ আগেও দাপট দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী বিশ্রী গালি ছুঁড়েছে, একজনকে ঘুষিও মেরে রক্তাক্ত করে দিয়েছে। এখন নিজেই বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষা চাইছে। এই জন্যই বোধহয় প্রবাদে প্রচলিত, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। ঠিক সেই মুহূর্তে বাইক করে সায়ন উপস্থিত হলো। পরনে 3/4 কালো প্যান্ট ও সাদা টি শার্ট। সে শীষ বাজাতে বাজাতে বাইক স্টার্ট করে চাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামলো। চারিদিকে অন্ধকার। এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসে না, বিধায় জায়গাটা শুনশান। সায়ন খোঁড়াতে খোঁড়াতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে নিল। ছুরিটা উল্টে পাল্টে দেখে ধার পরখ করে নিল। সব ঠিকঠাক দেখে সন্তুষ্ট সুরে বলল, ভালোই ধার আছে, আমার এনার্জি লস কম হবে। সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরও শক্ত করে চেপে ধরতেই সায়ন ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ির মেয়ের রেট জানতে চেয়েছিলি শুনলাম, কাজটা ভালো করিসনি। এসব পাগলামি কেউ করে রে পাগলা? অঙ্কন ছেলেটা করতে লাগলো। সায়ন বলল, এই ওর মুখটা খুলে দে তো, মরার আগে কি বলে শুনি। নান্নু নামের একটা ছেলে ওই ছেলেটার মুখ খুলে দিতেই ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, ভাই ভাই আর করবো না ভাই, মাফ করে দেন ভাই। সায়ন বলল, ভাই না, বাপ ডাকলেও ছাড় পাবি না তুই, তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে। অঙ্কন ছেলেটি বলল, আমি আপনার বোনের পা ধরে মাপ চাইবো ভাই, আমার অপরাধ আমি স্বীকার করব, শুধু একবারের মতো জান ভিক্ষা দেন ভাই। সায়ন বলল, মাপ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা না কাঁদতো, মাপ করতাম যদি আমার মাকে দিয়ে গালি না দিতি, মাপ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভূষা পুলিশ না পাঠাতি। কি ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম আর তোরা আমার আদরে বোনকে খুবলে খুবলে খেতি? এত সোজা না। চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক লেপানো এত সোজা না। গু খেয়ে রাজনীতির মাঠে নামিনি। এ কথা বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকিবুকি করতে করতে ফিসফিস করে বলতে শুরু করলো, তোকে একটা সিক্রেট কথা বলি শোন, আমরা দু ভাই, আমি সায়ন আর আমার ভাই শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই, না দেখতে আর না স্বভাবে, যা আছে সবই অমিল। আমরা দুজন দুই মেরুর মানুষ, আমাদের রক্ত যেহেতু এক বাবা মায়ের সন্তান, যদি কিছু মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে। তাই কষ্টে সৃষ্টে একটা মিল খুঁজে বের করছি আমরা। সেটা কি জানিস, আমরা দু ভাই হাইড অ্যান্ড সিক খেলতে এবং খেলাতে খুব ভালো পারি, দক্ষ প্লেয়ার বলতে পারিস। এইটুকু বলে সায়ন থামলো, একা একা ঠোঁট টিপে হাসলো। তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এদিক ওদিক করে ঘাড় ঘুরালো। তারপর পুনরায় বলল, আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি, তবে রেগে গেলে অন্য কথা। আর শুদ্ধর ভেতরেও যা, বাইরেও তা। ও এমন এক ছেলে, নিজের বাপ ভাইয়ের পেছনে বাঁশ দিয়ে জিজ্ঞাসা করে, ব্যথা পেলি নাকি? তাহলে একবার ভাব সে কতটা ক্রেজি। আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতেই পড়তে হবে, ওর হাতে পড়লে ও সহজে মারবে না, তবে তোর বলিষ্ঠ দেহাকানা রিসার্চের কাজে লাগাবে। আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে, তা ধীরে ধীরে মরতে কষ্ট হবে বেশি, এর চেয়ে আমার হাতে মরে যা, কথা দিচ্ছি আমি কম কষ্টে মারবো তোকে।
একথা বলে সায়ন ছেলেটিকে কিছু বলার আগেই গলায় ছুরি চালিয়ে দিল। পাক্কা হাত, একটুও কাঁপলো না। ধারালো ছুরিতে এবড়ো থেবড়ো হলো না। ঠিক যেভাবে কুরবানি পশুকে জবাই করা হয় ঠিক সেইভাবেই জবাই করলো সায়ন। তার পরনের জামা কাপড় লাল রঙে রঞ্জিত, চোখে মুখে উচ্ছ্বাস, ঠোঁটে তৃপ্তির হাসি। ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো।